নমস্কার, আমি শান্তনুকরণ নিউজ টাইমের পক্ষ থেকে বাংলা কি বলছে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করব এবং কেন গুরুত্বপূর্ণ কিছুক্ষণ পরেই আমি এর সামগ্রিক ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করব। 2024 সাল দুটো লোকসভা নির্বাচন বেরিয়ে গেছে, একটা বিধানসভা নির্বাচন বেরিয়ে গেছে এই রাজ্যে। হাওড়া কর্পোরেশন এলাকার নাগরিকরা তারা বিগত প্রায় 6 বছর হলো ভোট দিতে পারেননি, কারণ 2018 সালের 10ই ডিসেম্বর সর্বশেষ নির্বাচিত পৌর বোর্ডের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তারপর থেকে বিরোধী পক্ষ, নাগরিক সমাজ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় ডেপুটেশন দেওয়া হয়েছে, আন্দোলন হয়েছে নির্বাচনের দাবিতে, কিন্তু নির্বাচন হয়নি। এই নির্বাচন না হওয়ার ফলে বিভিন্ন এলাকায় হাওড়া কর্পোরেশনের প্রত্যেকটা ওয়ার্ডে নির্বাচিত পৌর জনপ্রতিনিধি নেই, যার ফলে মানুষের বিস্তর যেমন অভিযোগ রয়েছে সেইগুলোই আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে এই নির্বাচিত জনপ্রতিনিধি থাকা বা না থাকার কারণে, যদি থাকতো কি সুবিধা হতো, আর না থাকার কারণে কি কি অসুবিধা হয় এটা আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করব। আমি আছি 42 নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়া অঞ্চলে। 2018 সালের ডিসেম্বর মাসের 10 তারিখ, তারপরে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল বোর্ডের। তারপরে প্রশাসক দিয়ে বা প্রশাসক মণ্ডলী দিয়ে কর্পোরেশন পরিচালনা হচ্ছে। আপনারা ভোট দিতে পারেননি কেন? নির্বাচন হয়নি। এই নির্বাচন না হওয়ার ফলে কাউন্সিলর নেই। এক্ষেত্রে কাউন্সিলর আপনাদের ওয়ার্ডে না থাকায় সুবিধা বা অসুবিধা কি হচ্ছে একটু তুলে ধরুন। প্রশাসন থেকে যা কাজ হয় সেই কাজে আমরা কোনো বলতে পারবো না যে খারাপ কিছু কাজ হয়। মোটামুটি আমাদের এখানে সমস্ত রাস্তা পরিষ্কার করা বলুন বা বাড়ি থেকে ময়লা নেওয়া, সেটা এই এলাকায় জল জমে? জল তো বরাবর জমে। আমি এখানে বিয়ে হয়ে এসেছি, যবে থেকে দেখছি এখানে নিচু জায়গা তো প্রচুর জল জমে। আগে তো 3 দিন 4 দিন জল থাকতো, এখন তবু 2 দিনের মধ্যে জলটা নেমে যায়। একটা জল জমার কারণে এই তাঁতিপাড়া এলাকায় একজন মারা গেছে। মারা গেছে, এই রিসেন্ট হয়েছে ঘটনাটা। মনে হচ্ছে এই নিকাশি ব্যবস্থাটা ভালো হওয়া উচিত, আরো ভালো উন্নত হওয়া উচিত। অনেক আগের থেকে অনেক ভালো হয়েছে, কিন্তু আরো উন্নত হওয়াটা আমাদের দরকার, কারণ সবাইকে এখন কাজে বেরোতে হয়। জল জমা নিয়ে একটা সমস্যা রয়েছে, মানুষ কার্যত ঘরবন্দি হয়ে যান। আমি এখানে আরো বেশ কিছু মহিলা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। আচ্ছা দিদি, আমরা দেখেছি সকালবেলা বাঁশি বাজানো হয়, বাড়ি বাড়ি যাওয়া হয়, কনজারভেন্সির পক্ষ থেকে সাফাই কর্মীরা যান আবর্জনা নেওয়ার জন্য। আপনাদের বাড়িতে যায়? হ্যাঁ, রেগুলার। কিন্তু তারপরেও তো দেখা যাচ্ছে ড্রেনের মধ্যে প্লাস্টিকের সমেত সব আবর্জনা ফেলছে, ডাস্টবিনগুলো উপচে রাস্তায় চলে এসছে। কি এটা বলবো? অ্যাকচুয়ালি পরিষ্কার তো সবসময় করার চেষ্টা করা হয়, কিন্তু মানুষের সচেতনতাটাও একটু দরকার। মানুষ যদি সচেতন হয় তাহলে অবশ্যই পরিষ্কার হবে, কিন্তু কর্পোরেশনের কনজারভেন্সি যেসব স্টাফেরা আছেন, আমি দেখেছি সকাল হলেই ওনারা আসেন, সবার বাড়িতে নক করেন, বাঁশি বাজান, বা হয় এগুলো নিয়ে যান। কিন্তু তারপরে তো মাঝে মধ্যে হয়তো কেউ কিছু ফেললো, সেটা ড্রেনে গিয়ে পড়ছে, সেটা আলাদা, কিন্তু রেগুলার ওনারা কাজটা করেন। সাফাই বিভাগের যে কাজ, সেটা নিয়ে এখনো পর্যন্ত সেই অর্থে কোনো অভিযোগ আমরা পাচ্ছি না ঠিকই, কিন্তু তারপরেও ডাস্টবিনগুলো অর্থাৎ এইগুলো কেন এত উপচে রাস্তার উপরে চলে আসছে আবর্জনা, সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এখানে বেশ কিছু স্থানীয় বাসিন্দা রয়েছেন, আমি একটু আপনাকে জিজ্ঞাসা করব যে এই যে হাওড়া শহরে একটা বড় অভিযোগ আছে পুকুর বোঝানো আর বেআইনি নির্মাণ, এটা নিয়ে বিস্তর অভিযোগ আছে, কি বলবেন? এ ব্যাপারে কিছু বলার নেই, এই ব্যাপারে তো প্রশাসন দেখছেই। আর তাছাড়াও পুকুর বোঝানো বলতে এখানে পুকুর বোঝানো না, এখানে আজ অবধি আমি জন্ম থেকে এখানে আছি, তো দেখছি জল জমে আগের থেকে অনেকে হয়েছে, আরও হওয়া দরকার আছে। 500 বছরের থেকে অধিক দিনের পুরনো হাওড়া শহরের সব থেকে বড় সমস্যা হচ্ছে ভিতরের যে ড্রেনেজ সিস্টেমটা রয়েছে, অর্থাৎ বাড়ি থেকে জল বেরোনোর যে ছোটোখাটো নর্দমাগুলো রয়েছে, সেগুলোকে পরিকল্পনা মাফিক একটু বড় করার চিন্তাভাবনা রাখলে ভালো হয়। কেননা ক্রমশই রাস্তা উঁচু হচ্ছে, তাতে যে সমস্ত জায়গাগুলো জল জমে না, এখন সেইগুলোতেও জল জমছে। পুজোর আগে দেখা গেল রাস্তাঘাট সারানো হলো, বৃষ্টি হলো, পুজো কাটতে না কাটতেই রাস্তাঘাটের একেবারে বেহাল দশা, আবার হাড় কঙ্কাল বেরিয়ে এসছে। এটা কি মনে করছেন, তাহলে কিভাবে সারানো হলো যে আবার এই কঙ্কাল ছাড়ছেরা হয়ে গেল? এটা হয়েছে মানুষের গাফিলতির কারণে হয়েছে, আর এর জন্য আবার প্রশাসনকে জানানো দরকার আছে। রাস্তাঘাটের যা পরিস্থিতি, আবার কঙ্কালসার চেহারা চলে এসছে, জল জমা,
নর্দমা পরিষ্কার, এসব নিয়ে কি বলবেন? জল জমাটা তো দেখেই যাচ্ছি, হয়েই যাচ্ছে। রিসেন্টলি একজন মারাও গেল এই জল জমার জন্য। তো আমার মতামত হচ্ছে যে একটুখানি যেখানটা থাকছি এই এলাকা কেন, সব জায়গা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা হয়, দেখতেও যেমন আমাদের সবাই ভালো লাগে আর কারোর বিপজ্জনকটাও আর হবে না, সব দিক থেকেই সুবিধা হবে। তো এটা যদি একটু প্রশাসনের দিকে ঠিকঠাকভাবে দেখে ঠিকঠাকভাবে হয় তো খুব ভালোই হয়। কাউন্সিলরের কাছে বিভিন্ন সময় সার্টিফিকেটের জন্য যেতে হয়, নির্বাচন হয়নি, কোনো কাউন্সিলর নেই এলাকায়, তাহলে এই চিঠি চাপাটি করানো, কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা করা, দাবি জানানো বা শংসাপত্র গ্রহণ করতে যাওয়া, এক্ষেত্রে কি সুবিধা অসুবিধা হয়? এমএলএ যে অরূপ রায়, ওনার কাছে আমরা বিষয়ত যাই, ওনার থেকে সুবিধাগুলো আমরা পেয়ে যাই। আগে যখন ছিল কাউন্সিলর ছিল তখন কোথা থেকে পেতেন? তখন আমরা দাদার কাছ থেকেই সুবিধা বা কাউন্সিলরের কাছ থেকে তো সুবিধা পেয়েছি। অনেক মানুষের ক্ষেত্রেই বিভিন্ন কারণে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। যদিও অরূপ রায় তার সামগ্রিক প্রচেষ্টা সেটা সুষ্ঠু সমাধানের জন্য যথেষ্ট সচেষ্ট, কিন্তু সেটা সবার ক্ষেত্রে তো সম্ভব নয়। তা সেক্ষেত্রে নির্বাচন হওয়াটা খুবই সত্তর হওয়াটা খুবই প্রয়োজন। নির্বাচিত পৌর জনপ্রতিনিধি নেই, ঠিক কথা, কিন্তু বিধায়কদের এই দায়িত্বটা নিতে হয়েছে এবং মানুষ বিধায়কের কাছে যাচ্ছে। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠছে, এখানে বিস্তর বলে রাখা ভালো, হাওড়া কর্পোরেশন থেকে মানুষের এই বিভিন্ন ওয়ার্ডের যে দূরত্ব, সেটা কোথাও 4 কিলোমিটার, কোথাও 5 কিলোমিটার, কোথাও 7 কিলোমিটার দূরত্ব, এবং সেখানে কোনো একটা বিশেষ বিষয় যদি যেতে হয়, হয় বড় অফিস, নয় কর্পোরেশনের হেডকোয়ার্টার, সেখানে যেতে গেলে মানুষের গাড়ি ভাড়াটা প্রচুরভাবে খরচ হয়, টোটো ভাড়া থেকে বাস ভাড়া থেকে অতিরিক্ত একটা খরচ হয়, যেটা কাউন্সিলর থাকলে হতো না। কাউন্সিলর না থাকার অনেক রকম অসুবিধা হচ্ছে। আমাদের এখানে বড় বড় ফ্ল্যাট হচ্ছে, যার ফলে আমাদের মধ্যে এখানে রাস্তাঘাটে নোংরা জমছে প্রচুর, আর জঞ্জাল নিয়ে ডাস্টবিনের কোনো ব্যবস্থা নেই, রাস্তার মধ্যে ফেলে দিচ্ছে। এবার ঘরের মধ্যে কুকুর টুকুর টেনে নিয়ে ঘরের সামনে ফেলছে, আর জল তো ঘরের মধ্যেই ঢুকে যাচ্ছে নিয়ে। আর ফ্ল্যাট হওয়ার জন্য আমাদের বাড়িতে আলো বাতাস সব বন্ধ হয়ে গেছে। আর যেটা সবথেকে বড় পয়েন্ট, যে এক হাত ছাড়াছাড়ি ফ্ল্যাটগুলো হচ্ছে, আর বড় বড় ফ্ল্যাট, এই জন্য ফ্ল্যাটের জন্য দূষণটাও ভীষণ বাড়ছে। বাড়ি বাড়ি তো লোক আসে সকালে, আসে ফেলে নাকি, সব যত ফ্ল্যাটের লোক আসছে সব নিয়ে রাস্তার মধ্যে ফেলে দিচ্ছে, সাইডে একটা জায়গায় পালাতে। মানুষও আরো বেশি মানুষকে সচেতন হতে হয়। 100 ওটা হওয়ার দরকার তো। কর্পোরেশন তো বাড়ি বাড়ি বাঁশি বাজিয়ে সকালবেলা যায় সব এলাকাতে, দায়িত্ব কর্পোরেশন করে, কিন্তু মানুষ সচেতন নেই। মানুষও খানিকটা যে অসচেতন এটাও উঠে আসছে, এবং নজরদারির যে আরও বেশি প্রয়োজন, কর্পোরেশনকে আরও বেশি সচেতন হওয়ার প্রয়োজন এবং আরও বেশি উদ্যোগী হওয়ার প্রয়োজন, এই প্রশ্ন কিন্তু এই চাহিদা এবং দাবি মানুষের রয়েছে, এই দাবি উঠে আসছে। পৌঁছে গেছি আমি 42 নম্বর ওয়ার্ডে গোলাবিবিতলা লেনে। এই এলাকাতেই আরও বিস্তর অভিযোগ যে বেআইনি নির্মাণ এখানে হয়ে চলেছে। কর্পোরেশনে অভিযোগ জানিয়েও কোনো সুরা হয়নি, বরং বছরখানেক আগে থেকে এই বিল্ডিং উঠে একেবারে সেখানে বসতি মানুষ বসবাস করতে আরম্ভ করেছেন। এই ফ্ল্যাটেরই একজন বাসিন্দাকে পেয়ে গেছি, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই ফ্ল্যাটটা 1 বছর আগে যে কিনেছিলেন, কোন ফ্লোরে আছে? ফার্স্ট ফ্লোরে। আচ্ছা, উপরের ফ্লোরে একটা অভিযোগ উঠছে এই বিল্ডিংয়ের, তার উপরের যে ফ্লোরগুলো হয়েছে সেগুলো বেআইনি নির্মাণ হয়েছে, কেন কর্পোরেশনে অভিযোগ জানানোর পরেও কোনো কিচ্ছু করা হয়নি, ওর বিল্ডিং উঠে গেছে। কি বলবো? বিল্ডিং উঠে গেছে সেটা তো বুঝবে যে প্রমোটার, সে বুঝবে, পানিশমেন্ট সে পাবে। তা কী হবে না হবে সেটা আমি বলতে পারছি না, আমি জানি না। আপনি আগে কোথায় থাকতেন? আগে থাকতো আমার নিজের বাড়ি ছিল পাশেই, সামনেই এলাকাতেই, গোলাবিবিতলা। এটা হাওড়া কর্পোরেশনে দীর্ঘদিন নির্বাচন নেই, নির্বাচিত পৌর প্রতিনিধি নেই, জনপ্রতিনিধি নেই। কি বলবেন, এটার জন্য কি খানিকটা এই অসুবিধাগুলো হচ্ছে, নজরদারির অভাব? হ্যাঁ, নিশ্চয়ই এটা বোর্ড তো বসা দরকার। মিউনিসিপ্যালিটি সেটা বরাবরই ছিল, এখন প্রায় অনেক বছর হলো বন্ধ, ইলেকশনেও হচ্ছে না। এই সুযোগে মনে হচ্ছে এসব কাজগুলো হচ্ছে। বেআইনি নির্মাণ, বহুতল দাঁড় করিয়ে দেওয়া, এক্ষেত্রে মানুষ যে একটা মুখ খোলার ক্ষেত্রে কোথাও একটা আপত্তি বা কোথাও একটা আতঙ্ক বা কোথাও একটা ভয় কাজ করে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আরেকজন স্থানীয় বাসিন্দা এখানে রয়েছেন, তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই যে বিল্ডিংটা দেখছেন আপনার সামনে, এইটা অভিযোগ উঠছে বেআইনি নির্মাণ, এবং কর্পোরেশনে অভিযোগ জানানো হয়েছে। আপনি বলুন এইটার বিষয়ে অভিযোগটা কি আছে? অভিযোগটা এটা মানে যা স্যাংশন প্ল্যান তার চেয়ে অনেক
উঁচু হয়ে গেছে। স্যাংশন প্ল্যান কি ছিল জানেন? G+2 G+5 হয়ে গেছে। হ্যাঁ। তো এবার কর্পোরেশনকে একটা পাড়ার সবাই মিলে একটা দেওয়া হয়েছিল, রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছিল যে এরকম এই নির্মাণটা এরকম হচ্ছে, এত উঁচু বাড়ি হয়েছে। তো সেই জন্য এখন কর্পোরেশন কোনো রকম স্টেপ এখন পর্যন্ত নেয়নি, আমরা দেখিনি অন্তত। কর্পোরেশনের নির্বাচন হয়নি দীর্ঘদিন, সেখানে এলাকায় কোনো কাউন্সিলর নেই, এর কি কোনো সুযোগ ওঠাচ্ছে বলে মনে করছেন ডেভেলপাররা? সেটা বলতে পারবো না। স্থানীয়দের যেটা বক্তব্য যে বেআইনি নির্মাণ কি আইনি নির্মাণ সেটা দেখবে প্রশাসন, কিন্তু মানুষ যদি অভিযোগ করে সেই অভিযোগ দেখার পর সেখানে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটাই তারা জানতে চাইছেন, দেখতে চাইছেন, বুঝতে চাইছেন। কিন্তু অভিযোগ করার পরেও কর্পোরেশন থেকে কিছু যে ব্যবস্থা নেওয়া হয়নি, তারপরেও একেবারে একাধারে এক একটা ফ্লোর বানিয়ে নেওয়া হয়েছে, যেখানে G+2 অভিযোগ যেটা G+2 স্যাংশন ছিল সেটা পরবর্তীতে G+5 হয়ে গেছে। কি বলবেন? খুবই তো অসুবিধে, মানে আলো বাতাস তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, মানে দিনের বেলা লাইট জ্বালতে হয়, যে অবস্থা। কিছু দুর্ঘটনা হলে কিছু করার থাকে না। কর্পোরেশন তো ঠিকঠাক স্টেপ নিচ্ছে না, যার জন্যই এত বেআইনি নির্মাণ বেড়ে যাচ্ছে দিন দিন। কিন্তু দেখা যাচ্ছে তো অনেক জায়গায় অভিযোগ জমার পর সেখানে কিন্তু কর্পোরেশনের পক্ষ থেকে ভাঙার কাজও হয়েছে, এমনও দেখা গেছে। সে খুব রেয়ার কেস, সেটা আমাদের এই এলাকায় আমি দেখিনি। এখানে তো দেখছি উঠেই যাচ্ছে পরের পর সব। হাওড়া কর্পোরেশনের পক্ষ থেকে কি বলা হয় সেটাই এখন দেখার, সেটাই একটু দেখে নেব। আমরা এখন যাব হাওড়া কর্পোরেশনে, যেখানে মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী তিনি দপ্তরে রয়েছেন, যা দপ্তর সূত্রে খবর পাওয়া গেল। সেখান থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই সামগ্রিক বিষয়, তার কি বক্তব্য, প্রশাসক মণ্ডলীর পক্ষ থেকে কি বক্তব্য উঠে আসে সেটাই এখন দেখার। এই মুহূর্তে আমি চলে এসেছি হাওড়া কর্পোরেশনে মুখ্য প্রশাসকের একেবারে দপ্তরের সামনে। তিনি দপ্তরে আছেন, তার সঙ্গে গিয়ে সামগ্রিক বিষয়গুলো একটু জেনে নেব এবং এই বিষয়ে কথা বলে নেব। 2018 সালের 10ই ডিসেম্বর নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়েছে, তারপর থেকে 2024 প্রায় 6 বছর হতে চলল, এখনো ইলেকশন হয়নি কর্পোরেশনে। মানুষের প্রতিক্রিয়া যা পেলাম তাতে ইলেকশন চাইছে, ভোট চাইছে, সেই সঙ্গে নিকাশি ব্যবস্থা নিয়ে কিছু প্রশ্ন উঠছে, আরও উদ্যোগী হওয়ার প্রয়োজন আছে, জঞ্জাল ছাপাই নিয়ে, ভ্যাটগুলো বিশেষ করে উঠছে রাস্তায়, বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্ন উঠছে। এই সার্বিক বিষয়ে কেন নির্বাচনটা হলো না, আর যাতে কাউন্সিলর না থাকায় অনেকের অনেক অসুবিধাও হচ্ছে বলছে, এই জায়গাটা থেকে আপনার কেন, কারণটা কি, মানে কারণে হলো না? দেখুন, প্রথম কথা আমি যেটা আগেও বলেছি যে নির্বাচন আমাদের রাজ্য সরকার অনেকদিন আগেই করতে চেয়েছিল, সেটা 2021 সালে, এবং সেই মতো ঘোষণাও হয়ে গিয়েছিল যে হাওড়ার পুরসভার ভোট হবে, যখন কলকাতা পুরসভার সেই সময় ভোট হবে। কিন্তু দুর্ভাগ্যবশত যেটা হলো সেটা হচ্ছে আমাদের তদানীন্তন যিনি রাজ্যপাল ছিলেন তিনি কোনো কারণে, কোনো অজ্ঞাত কারণে তিনি বিল সই করলেন না এবং হাওড়াকে পার্মানেন্টলি একটা অস্থির পরিবেশের মধ্যে উনি ঠেলে দিয়ে চলে গেলেন। তো আমাদের প্রথম থেকেই কিন্তু রাজ্য সরকারের, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর চেয়েছেন যে হাওড়া ইলেকশন হোক। এবার কবে নির্বাচন হবে এটা আমি বলতে পারবো না, এটা রাজ্য নির্বাচন কমিশন বলবে, তারা রাজ্য সরকারের সঙ্গে কথা বলবে। কিন্তু ডেফিনেটলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় চেষ্টা করছেন, কিন্তু যেহেতু একটা বাজে রিজন দিয়ে আমাদের আগের রাজ্যপাল উনি এই কাজটাকে বাধা দিয়ে গেলেন, তো সেটার জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছে বা ইলেকশন পিছিয়েছে। তো এটা গেল ইলেকশনের দিকটা আমি বলি। এবার সেকেন্ড হচ্ছে, দেখুন এই বিগত 6 বছর প্রায় যে পিরিয়ড, তার মধ্যে 3 বছরের কিছু বেশি সময় ধরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই বোর্ডকে দায়িত্ব দিয়েছেন। আমরা এটা একদমই ঠিক কথা যে 8 জন বা 9 জনের একটা বোর্ডের পক্ষে গোটা যেখানে 50 জন কাউন্সিলর থাকার কথা, তো সেখানে সেটা ডেফিনেটলি চ্যালেঞ্জিং এবং টাফ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একই সাথে আপনাকে আমি এটুকু বলতে পারি, বিভিন্ন আমরা যদি একটা একটা করে আমি অ্যাসপেক্টগুলো ধরি, যেমন ধরুন আমি রাস্তা, রোডস বলি,
রাস্তা আমাদের এই বিগত 3 বছরে আমরা এরকম বহু জায়গায় রাস্তা করেছি, বিশেষ করে অ্যাডেড এরিয়া, যেগুলো আপনারা জানেন 45 থেকে 50 নম্বর ওয়ার্ডের যে জায়গাটাকে আমরা অ্যাডেড এরিয়া বলি। এইসব জায়গায় আমি নিজে ব্যক্তিগতভাবে গেছি, ভিজিট করেছি, এবং স্বাধীনতার পরে এই প্রথম রাস্তা হয়েছে এই 3 বছরের মধ্যে। এরকম একাধিক উদাহরণ আমার কাছে আছে। 50 নম্বর ওয়ার্ডে, 49 নম্বর ওয়ার্ডের ভেতর এরকম উদাহরণ আছে। আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সভা করেছিলেন নবান্ন সভা হলে, সেখানে উনি একটা সাজেশন দিয়েছিলেন যে 5 বছর একটা রাস্তাকে মেনটেনেন্সের দায়িত্ব দিতে, যে এজেন্সি যারা রাস্তা করছে। আমাদের নতুন যে সমস্ত কাজের যা আমাদের টেন্ডার বা এজেন্সিদের দেওয়া হয়, তাদের কিন্তু ওই ক্লজটা রেখেই কাজের বরাদ দেওয়া হয়। অর্থাৎ কাজের রাস্তা যদি ওই 5 বছরের মধ্যে খারাপ হয় বা নষ্ট হয়, তাদের কিন্তু তার দায়িত্ব নিয়ে রাস্তা সারিয়ে দিতে হবে। তো ন্যাচারালি আমরা সেই জায়গাটা আমরা কিন্তু বেঁধে আনার চেষ্টা করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী। তো এটা গেল রাস্তা। নেক্সট আপনি যদি বলেন ড্রেনেজ, আমি যেটা হাওড়ার আরেকটা খুব মেজর ইস্যু, যে ড্রেনেজ, ওয়াটার লগিং, এটা আমাদের একটা বড় ইস্যু আছে। হাওড়াতে কিছু পার্টিকুলার পকেটস আছে যেগুলোতে খুব বেশি জল জমে। তার মধ্যে একটা বেলগাছিয়া অঞ্চল আছে। বেলগাছিয়া অঞ্চলে গত 2 বছর জল জমে থাকলেও খুব দ্রুত জল নেমে গেছিল। এই বছর একটু চিত্রটা আলাদা হয়েছিল। এর প্রধান কারণ আমি এর আগেও বলেছি, এবারে আমাদের একটা প্রবলেম হয়েছিল বেলগাছিয়াতে, সেটা হচ্ছে ট্রেঞ্চিং গ্রাউন্ড যেটা আছে, ওখানে যে আমাদের মেন ড্রেন আছে, ওই ড্রেনটা আমাদের ওই জঞ্জালের চাপে ওটা কোল্যাপস করে যায় এবং ওই ড্রেনটা খুব সরু হয়ে যায়। ওটাই আমাদের মেন নিকাশি ড্রেন। আনফর্চুনেটলি বর্ষার মধ্যে কাজটা আমরা করতে পারি, যার জন্য এই বছরে অন্তত বেলগাছিয়াতে গত 2 বছরের তুলনায় অনেক বেশি ওয়াটার লগিং হয়েছে, যেটা লাস্ট 2022-23-এ হয়নি। আমি আবার দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, এবছরে আমরা অলরেডি ওই কাজ শুরু করে দিয়েছি। আশা করছি আগামী বছর আবার বেলগাছিয়াতে মানে যে পরিমাণ ওয়াটার লগিং হতো সেই ওয়াটার লগিং আর হবে না। অন্তত 60 থেকে 70 কি 75টা হয়তো আমরা বাড়ি ডেমলিশ করেছি, আরও বেশি সংখ্যক আমরা নোটিশ দিয়েছি। অতএব আমরা কন্টিনিউয়াস আমাদের একটা ভিজিলেন্স আছে। এই ভিজিলেন্সের মাঝখান দিয়েও কিছু এরকম কনস্ট্রাকশন হচ্ছে যেগুলো হয়তো আমরা দেরিতে খবর পাচ্ছি বা আমাদের কাছে ইনফরমেশনটা সেমন পৌঁছচ্ছে না। আসছে না। এখানে যদি জনপ্রতিনিধি থাকতো, মানে কাউন্সিলর থাকতো, চটজলদি যে তার একটা টিম বা ওয়ার্ড কমিটি, এইগুলো তো একটা মুভমেন্ট থাকতো। হ্যাঁ, আমি আপনাকে প্রথমেই এটা বললাম যে দেখুন, 50 জনের একটা যে কাজ, সেটা আমরা যদি 8 থেকে 9 জন করি, তাহলে ন্যাচারালি একটা এক্সট্রা প্রেশার আসে, একটা এক্সট্রা বার্ডেন আসে। এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই। হাওড়া একটা 600 বছরের শহর, অত্যন্ত অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শহর। এখানে আমরা কিছু ভেঙে করতে পারবো, আমাদের সব কিছু এক্সিস্টিং রেখে সিস্টেম তৈরি করতে হবে। তো ন্যাচারালি একটু সময় লাগবে, কিন্তু আমি এটুকু দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে দায়িত্ব আমাদের দিয়েছেন, আমরা সর্বতভাবে চেষ্টা করছি যাতে করে সেটার প্রতি জাস্টিস করা যায় এবং আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আমরা হাওড়ার মানুষের জন্য যতটা সম্ভব মানে তাদের সুবিধার জন্য যা যা করণীয় আমরা করব। মুখ্য প্রশাসক জানালেন যে সরকার চাইছে নির্বাচন হোক, কিন্তু যতক্ষণ না জট কাটবে সেই নির্বাচন হওয়াটা কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত অনিশ্চয়তায় রয়েছে। এছাড়াও 50টা ওয়ার্ডে যে 50 জন নির্বাচিত পৌর জনপ্রতিনিধি যে কাজটা করবেন, মানুষ যে পরিষেবাটা চটজলদি পাবেন বলে বা পেতে পারতেন বলে দাবি করছেন, সেখানে কিন্তু এই 11 জনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর প্রশাসক মণ্ডলী সেখানে এই খামতিটা পূরণের আপ্রাণ চেষ্টা করছেন, এমনটাই তার বক্তব্য। যদিও তার মধ্যে হয়তো কোথাও খামতি থাকতে পারে, কিন্তু সেখানে মানুষ যদি সেখানে সচেতন হন, মানুষ যদি নিজে থেকে কোথাও অভিযোগ কর্পোরেশনের কানে পৌঁছয়, সেখানে কর্পোরেশনের পক্ষ থেকে চটজলদি অ্যাকশন নেওয়া হচ্ছে, এমনটাও তিনি জানিয়েছেন। বিশেষ করে বেআইনি নির্মাণ, যেখানে এই রকম ঘটনায় প্রচুর বাড়িকে ভেঙে দেওয়া হয়েছে, ইললিগাল কনস্ট্রাকশন ভেঙে দেওয়া হয়েছে, তাদের নোটিশ করা হয়েছে, এরকম ক্ষেত্রে
জনপ্রতিনিধি এলাকায় এলাকায় ওয়ার্ডে ওয়ার্ডে থাকলে হয়তো আরেকটু ত্বরান্বিত হতো কাজটা, কিন্তু সেখানে এই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরে 11 জন যারা রয়েছেন তারা সকলে মিলে এই 50 জনের খামতি পূরণ করার চেষ্টা করছেন। তবে আগামী দিনে হাওড়া কর্পোরেশনের নির্বাচন কবে হয় সেটার অপেক্ষায় মানুষকে এখন থাকতে হবে, এটা পরিষ্কার।